ওরও কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে, নাক চোখ লাল বর্ণ ধারণ করেছে। ওর পরনে ছিল লং স্কার্ট আর সুতির টপস। চেহারায় কৃত্রিম প্রসাধনীর লেশমাত্র নেই, তবুও বিয়ের মালা পরিহিত সদ্য বিবাহিতা অরুকে দেখতে অপরূপা লাগছে। চেহারাতে অন্যরকম লাবণ্যতা এসেছে মেয়েটার। এটা বোধহয় নতুন নতুন বিয়ের পর সব মেয়েদেরই আসে, তাই অরুরও এসেছে। বিয়ের পালা শেষ হলে ছোট্ট একটা নিয়মের মাঝে আটকে পড়ে ওরা। এটা ইন্দোনেশিয়ান সংস্কৃতি। বিয়ের পর স্বামী তার স্ত্রীর ঘোমটা খুলে মুখ দেখবে, অতঃপর স্ত্রী তার স্বামীর দু হাতে চুমু খেয়ে হাত দুটো চোখে ছুঁয়ে সম্মান জানাবে, আর স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে সে আন্তরিকতাটুকু সাদরে গ্রহণ করবে। দারুণ ট্রেন্ড। ফুজুরের মুখে থেকে কথাগুলো শুনে অ্যালিসা অর্ণব সায়র এক প্রকার ছুলে পড়েছে ওদের দিয়ে এই ট্রেন্ড পালন করাবে। সব নিয়ম পালন করা হয়েছে, এটুকু কেন বাকি থাকবে? ওদের জোড়াজুড়িতে কৃতিক বিরক্ত হয়ে বলল, অনেক কিছু করেছি, আর পারবো না, এখন যা করার তোরা কর। অ্যালিসা ওর দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, পারবি না মানে? মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছিস, আর এখন বলছিস নিয়ম পালন করতে পারবি না? মগের মুল্লুক নাকি? ভাই কেন বুঝছিস না? এটা বাঙালি নিয়ম না, কোথাকার ইন্দোনেশিয়ান নিয়ম। আমরা কেন পালন করতে যাব? অ্যালিসা কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, শোন জেকে, নিয়ম ইজ নিয়ম, অত দেশ টেশ বুঝি না আমরা, সো চুপচাপ পালন করে ফেলো। পাশ থেকে অর্ণব বলল, শুধু শুধু সময় নষ্ট করছিস জেকে, অরু তো এখন তোর বই, যা নিয়ম আছে সব করে ফেল। এলিসা হলে তো আমি নাচতে নাচতে ট্রেন্ড পালন করতাম, শুধুমাত্র নিজের দেশ কেন, পুরো এশিয়ান সবগুলো কান্ট্রি থেকে নিয়ম ধার করে এনে এনে পালন করতাম। অ্যালিসা অর্ণবকে চোখ রাঙিয়ে বলল, থামবি তুই? কৃতিক এবার ওদের সবাইকে একসাথে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা চুপ কর তোরা, করছি যা যা নিয়ম আছে সব পালন করছি, তবুও চেঁচামেচি থামা। কৃতিকের সম্মতি পেয়ে অ্যালিসা এগিয়ে এসে ওর পাতলা ফিনফিনে দুপাট্টা দিয়ে ওর মাথায় বড়সড় একটা ঘোমটা টেনে দিল। এখন আর অরুর মুখখানা দেখা যাচ্ছে না। কৃতিক কয়েক সেকেন্ড ঘোমটা টানা অরুর দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিল ধীরে ধীরে অরুর ঘোমটা সরানোর উদ্দেশ্যে। ভেতরের উত্তেজনা উৎফুল্লতায় এবার সত্যি সত্যি ওর হাত কাঁপছে। নিজেকে বারবার দাঁড় করাচ্ছে স্বপ্ন দুয়ারে। অরু এখন আক্ষরিক অর্থে কৃতিকের বউ, মিসেস অরোরা জায়ান। আর এই মুহূর্তে কৃতিক তার বউয়ের ঘোমটা সরাচ্ছে মুখ দেখার উদ্দেশ্যে। এটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? কৃতিক ধীরে ধীরে ঘোমটা তোলে অরুর। নানা তার নতুন বউয়ের মুখের দিকে নিষ্প্রভ চোখে চেয়ে রইল খানিকক্ষণ। ওর পুরো পৃথিবীটা এখানেই থমকে গিয়েছে। অরুকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। তাই তো কৃতিকের মতো শক্তপোক্ত কঠিন হৃদয়ের মানুষটাও কেমন গলে গলে যাচ্ছে ওর মায়াবী মুখখানা দেখে। ঘোমটা তোলা হয়ে গেলে অ্যালিসা আর ফুজুরের নির্দেশে কাপা কাপা হাতে কৃতিকের জিম করা পেশিবহুল সাদা ফর্সা হাত দুটো হাতের মধ্যে নিয়ে নেয় অরু। অতঃপর হেঁচকি দিতে দিতে ওর দু হাতের পিঠে নিজের ভেজা নরম তুলতুলে অধরখানি ছুঁয়ে দেয় নির্লিপ্তে। অতঃপর তা মাথা নুয়ে স্পর্শ করায় নিজের দু চোখে। অরুর এই নিয়ম পালনে কি মোটেও আন্তরিকতা ছিল না? ছিল তো। যত যাই হোক, বিয়ের পরে মেয়েদের হৃদয়টা স্বামীর প্রতি আপনা আপনি দুর্বল হয়ে যায়। ওই মুহূর্তে অরুরও বোধহয় তাই হয়েছিল। অরু যখন কৃতিকের হাত দুটো দু চোখে স্পর্শ করায়, তখন কৃতিক তার এক হাত নিয়ে অরুর মাথার উপর রেখে অন্য হাতের বাহুতে টেনে নেয় অরুর ছোট্ট শরীরটাকে। সঙ্গে সঙ্গে কৃতিকের সাদা শার্টটা খামচে ধরে ওর বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে অরু। কি জানি কেন এত কেঁদেছিল সেদিন, আর কাঁদবে যখন কৃতিকেরই বুকেই কেন? তখন তো কৃতিকই আসল কার্পেট ছিল, তবু কৃতিকের বুকেই কেঁদে ভাসিয়েছিল অরু। এসব অযথা নিয়মকানুন পালনের পর কৃতিক আর দাঁড়ালো না। অরুকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর বাইকে বসে বরাবরের মতোই নিজের ওয়ালেট, সিগারেটের বক্স, এমনকি একটু আগের মালাটাও অরুর হাতে ধরিয়ে দিল সে।
অরুও চুপচাপ সেগুলো হাতে নিয়ে বসে পড়ল বাইকের পেছনে। ওর ভেতর তখন ভোঁতা ভোঁতা অনুভূতি থাকলেও আজ ওর অনুভূতিগুলো তুঙ্গে। এখন মনে হচ্ছে বিয়ের পরে স্বামীর সাথে ওর প্রথম বাইক রাইড বোধহয় সেটাই ছিল। সেদিনের ঘটে যাওয়া প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ মনে করে আরও একবার লাজুকতায় মুড়িয়ে গেল অরু। সেই লাজে রাঙা হলো নরম তুলতুলে কপলখানা। ইদানিং প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রকট ঝড়ে গাছপালা ভেঙে চুরে শহরতলীয় হাইওয়ে রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমেষেই। অতঃপর ভোর হতেই সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদীয়মান হয় সোনালি রঙা সূর্যকিরণ। এখন সন্ধ্যারাত চলমান, তবুও শেষ রাতে ঝড়ের পূর্বাভাস দিয়ে যাচ্ছে হু হু করে এলোপাথারি বইতে থাকা মেঘ ভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র ঝড়ো হাওয়ায় উল্টে পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিজটা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান। পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন। সন্ধে হতে না হতেই মানুষজনের আনাগোনা নেমে আসে শূন্যের কোঠায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে কৃতিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পন্ন করে আজকে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে সে। চোখে তার ক্লান্তির ছাপ সুস্পষ্ট। সব সময় সেট হয়ে থাকা আন্ডার কাটিং স্টাইলিশ চুলগুলো এখন এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ড্রাইভিং করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলোকে এক হাত দিয়ে ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলেছে কৃতিক। তবে এই মুহূর্তে ওর ক্লান্ত মুখভঙ্গিমা খুব একটা ঠাউর করা যাচ্ছে না। চোখের ভাষা পড়ার উপায় নেই। দেখলে মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের পুতুল, অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃতিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুরসত দিয়ে ভাইব্রেট ফোনটা শব্দে বেজে ওঠে ওর। কৃতিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীর করে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অর্ণব হন্তদন্ত হয়ে বলে ওঠে, ভাই খবর শুনেছিস? কৃতিক শুধালো। কি খবর? গলার আওয়াজে এক রাশ উৎকণ্ঠা নিয়ে অর্ণব বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহকারে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই। কোথাও নেই মানে কোথাও নেই। ভার্সিটি, ক্যাম্পাস, সায়েন্টিস্ট টিম, কেউ ওর খবর জানে না। কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ডরাও না। কোথায় পালালো বলতে ওই হতচ্ছাড়া? কৃতিক স্পষ্ট আওয়াজে বলল, কোথাও না। কি? অর্ণবের কথার প্রতি উত্তরে কৃতিক বলল, ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখ গিয়ে। এতক্ষণে হয়তো পিস পিস করে ওর লিভার কিডনি অন্য দেশে বাজার করে দিয়েছে তারা। কৃতিক এমনভাবে নিরুদ্বেগে কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগি কাটার কথা বলা হচ্ছে এখানে। কি আশ্চর্য! কৃতিকের কথায় অর্ণব আতকে উঠে বলল, কি বলছিস? তুই কি করে জানলি এত সব? কৃতিক ড্রাইভ করতে করতে ছোটের কোণে একটা বিন্যস্ত কপট হাসি ধরে রেখে বলল, আমি তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। অর্ণব তেতে উঠে বলল, এটা মোটেও হেলাফেলার কথা নয় জেকে। ছেলেটা ইয়ং, বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো শুধরে যেত, নিজের ভুলটা বুঝতে পারতো। তা না, তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এভাবে কৌশলে আর কত মানুষকে মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে ধুঁকে ধুঁকে মারা গিয়েছে। আর আজ নিখিল। অর্ণবের কথায় কৃতিকের মোটেও হেলদোল হলো না, বরঞ্চ নিজের চোয়ালখানা শক্ত করে ও বলল, যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওদের একমাত্র দোষ কি? ওরা অরুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃতিক তির্যক হেসে বলল, এক্স্যাক্টলি। এত অবসেশন ভালো নয় জেকে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি অরুর উপর চড়া হলে তখন মেয়েটাকে তো রেগে মেগে মেরে ফেলবি তুই। অর্ণবের কথার পাছে কৃতিক বলল,
কখনো এমন পরিস্থিতি এলে নিজে আঘাত করব আমি, তবুও ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব ফোঁস করে একটি নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, তোকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃতিক ওর কথায় বিরক্ত হয়ে বলল, জ্ঞানদান পর্ব শেষ হলে বল, কলটা রেখে দিই, আমি ড্রাইভ করছি। এরপর ওপাশ থেকে কল কাটার পিক পিক আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিলে কৃতিক আবারও মন দেয় ড্রাইভিংয়ে। সেদিনের পাহাড়ের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ গত 1 সপ্তাহে একবারও অরুর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে ওঠেনি ওর। কারণ গত 1 সপ্তাহ ধরেই শহরের বাইরে ছিল কৃতিক। আর আজ যখন সান ফ্রান্সিসকো ফিরে অরুকে কল দিল, তখন বরাবরই ফোনটা বন্ধ বলছে। এতক্ষণ তো কৃতিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতেই পারে। কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকে অরুকে দেখার জন্য হৃদয়টা কেমন আনচান করছে ওর। বারবার মনে হচ্ছে দেখা না হোক, অ্যাটলিস্ট অরুর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমানো যেত। খানিকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝ পথেই ব্রেক কষল কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুততার সাথে ডায়াল করলো অরুর নাম্বারে, কিন্তু না, অরু কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। এহেন কাণ্ডে কৃতিক বেশ বিরক্ত হলো। উগ্র মেজাজটা হুচ করে চড়াও হলো অরুর উপর। রাগের তোপে মনে মনে দাঁত খিচে বলল, তোকে একবার চোখের সামনে পেয়ে নেই অরু, তারপর বুঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিয়েও কোনোভাবেই অরুকে কলে না পেয়ে বিরক্তিতে ফোঁস ফোঁস করতে করতে শেষমেশ কৃতিক কল লাগালো প্রত্যয়ের নাম্বারে। 2-1বার রিং হওয়ার পরে কল তুলল প্রত্যয়। তবে ওপাশ থেকে কিছু বলার আগেই কৃতিক তড়িঘড়ি করে প্রশ্ন ছড়ল ওকে। অরুর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধহয় প্রত্যয়ের শুষ্ক ছোক গেলার আওয়াজ ভেসে এলো। অগত্যায় আমতা আমতা করতে লাগলো ও। প্রত্যয় আমতা আমতা করছে দেখে কৃতিক হুঙ্কার দিয়ে বলল, কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্টভাবে বলো। প্রত্যয় উল্টো প্রশ্ন করে শোধালো, ভাই আপনি কি ফিরেছেন? কৃতিক বলল, হ্যাঁ, একটু আগেই ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, কেন বলো তো? প্রত্যয় ভয়ার্ত গলায় গাইগুই করে বলল, তাহলে বোধহয় আমাদের একবার অরুদের বাসায় উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল অরুর মা মমানে আজমেরি ম্যাম বোধহয় অরুকে বিবাহ দিতে চাইছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃতিকের মাথায় ভলভলিয়ে রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিংটা চেপে ধরে কৃতিক গর্জে উঠে বলল, হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেইন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল, মানে আমি নিজে একটু আগে শুনলাম ভাই। কৃতিক অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করল না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাঁটায় 100-র উপর গতি তুলে হাওয়ার ব্যাগে হুশ করে চলে গেল উল্টো পথে। বাইরের ঝড়ো হাওয়া ক্ষণে ক্ষণে বেরিয়ে চলেছে। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে বারবার জানালার ভারী পাল্লাগুলো বাড়ি খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি করছে। এই দানবীয় শব্দ সইতে না পেরে অরু এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালার গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়াতে গ্লাসের সাথে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এখন আরও ভয়ানক আওয়াজ তৈরি হচ্ছে রুমের মাঝে। সেদিকে অবশ্য খেয়াল নেই অরুর। ও তো সেই কখন থেকে রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট্ট বেডসাইড টেবিলটা, তার উপর পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা আছে। এগুলো সেই বিকেলে এসে দিয়ে গেছিল অনু, বলেছে সব কিছু পরে রেডি হয়ে থাকতে। সন্ধি নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজরা 2 তলায় থাকে, তাই মনে হয় না সন্ধ্যা হওয়ার পর আর দেরি করছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণে। অথচ ওরও এখনও কৃতিকের দেওয়া পাজামা সেট পরেই বসে বসে ঠোঁট উল্টে কাঁদছে। কিভাবে কি ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে।
এত অল্প বয়সে এরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতেও ভাবেনি অরু। অথচ যার জন্য এত হৃদয়ের হাহাকার, গত 1 সপ্তাহ ধরে তার কোনো খবরই নেই। ফোন নেই তো কি হয়েছে, একটা বার কি বাসার নিচে আসা যেত না? অভিমান হলো অরুর, বেজায় অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। কৃতিকের ওপর অভিমানের ঘট যখন পরিপূর্ণ ও হৃদয়ে, তখনই অরুর মনে হলো না এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এসব কাহিনী জানতে পারতো তাহলে রাজের সাথে সাথে আমাকেও থাপড়িয়ে চাঁদে পাঠিয়ে দিত নিশ্চিত। যা হয় তা বোধ হয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনো মতে বিগড়ে দিতে পারলেই হলো। পরে না হয় রাজকে আমি সব কিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। অরুর ভাবনার সুতো ছিল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কি রে ওরু, রেডি হয়েছিস? দরজাটা খোল, তোকে যেতে হবে তো। অনুর উপস্থিতি টের পেয়ে অরু মনে মনে চিন্তা করলো, আপাকে একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয়ই বুঝবে। ওরু দরজা খোল, সবে অপেক্ষা করছে তো। পুনরায় অনুর খাদে নামানো কণ্ঠ কানে এলো। অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে অরুর এমন অগোছালো বিমর্ষ রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে অরুর কাছে এগিয়ে এসে ঝাঁঝিয়ে বলল, রেডি হসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর উপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চাইছে? অরু এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এসব দেখাদেখি করতে চাই না আপা। তুই প্লিজ মাকে একটু বোঝা। তোকে আমি সব বলবো, তার আগে তুই কিছু কর। অনু অরুর চিকন বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিচ্ছু বলতে হবে না, এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? অরু কাঁদতে কাঁদতে বলল। যদি বলি আমি কাউকে ভালোবাসি? অরু ভ্রুকুঞ্চিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপারগ অরু নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার সাহস আর পেল না। সব তছনছ হয়ে যাবে সে কথা ভেবে। অরু চুপ হয়ে আছে দেখে অনু খিটমিটিয়ে উঠে বলল, মিথ্যে কথা বলার জায়গা পাস না, আমাকে বোকা বানিয়ে চুপচাপ রেডি হ। আপা বিশ্বাস কর আমি মিথ্যা বলছি না। তুই কিছু একটা কর আপা, আমাকে এভাবে ভরা নদীতে ঠেলে দিস না। বোনের এরূপ কাকতি মিনতি দেখে মন গলল অনুর। কিন্তু মায়ের সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তার ওপর মা অসুস্থ। এসপার ওসপার হয়ে গেলে মায়ের যদি শারীরিক কিছু ক্ষতি হয়ে যায়, সেই ভয়ে তটস্থ অনু। তাই ও নিজের কঠিন সুরটা একটু নরম করে অরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেও বলেছি এখনো বলছি, দেখতে এলেই বিয়ে হয়ে যায় না, ওরা শুধু দেখে যাবে এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। পরে না হয় রাজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে চল, মাসি কখন থেকে অতিথিদের সামনে বসে আছে। আবার কথায় বেশ আশ্বস্ত হলো অরু। বুকের ভেতরটা অনেক হালকাও লাগছে এখন। ঠিকই তো, আজকের রাতটা মানে মানে চলে গেলে রাজকে ভালো মতো বুঝিয়ে বলতে হবে, তাহলে রাজই সব কিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতে অরু কান্নাকাটিতে একটু ভাটি পড়লে অনু শাড়ি হাতে নিয়ে বলল, আয় পরিয়ে দেই। অনু অরুকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ ভেসে আসছে তখন থেকে। কি জানি কে এমনভাবে কলিং বেলে চাপছে। অনু ধারে কাছে নেই বলে আজমিরি শেখ এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে। রাজও আছে। অফ হোয়াইট কালারের প্রিন্স কোটে তাকে বেশ সুদর্শনই লাগছে। রাজ ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকার নাগরিক। সবাই এখানকার বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। সেই হিসেবে পাত্রে দেখতে আসায় কোনোরূপ ত্রুটি রাখেননি তারা, ভরপুর এনেছেন। তার উপর এসেছে অনেকজন। পুরো বসার ঘর মানুষে গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময়েই আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনের। সে আর কেউ না, মিসেস